আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ পদার্থের গঠন যে অধ্যায়টি আছে সেটির অনুশীলন নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে যে পদার্থের গঠন সম্পর্কে জানতে পেরেছি, অণু পরমাণু ধারণা পেয়েছি। তোমরা প্রথমে এই অধ্যায়টা ভালো মতো রিডিং পড়বে। রিডিংয়ের মধ্য থেকেই কিন্তু তোমাদের সব সঠিক উত্তর আসুক, শূন্যস্থান, বাম ডান এগুলো আসে। তাই রিডিং একটু ভালো মতো পড়ে ফেলবে, ঠিক আছে? বাড়তি কিছুই পড়ার দরকার নেই, তোমাদের কিন্তু মেন বইয়ের বাইরে কিছুই আসবে না। তুমি যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দাও সেখানেও কিন্তু মেন বইয়ের থেকেই আসবে। যে বিভিন্ন অতিরিক্ত এই অনুশীলনের বাইরেও কিন্তু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিংবা শূন্যস্থান আছে, সেগুলো তোমাদের গাইড বই দেখে পড়ার প্রয়োজন নেই। শুধু রিডিংটার প্রতিটি লাইন বুঝে বুঝে পড়লেই কিন্তু হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে নিজের মতো করে, এবং সঠিক উত্তর, শূন্যস্থান, বানান এগুলোর উত্তর জেনে যাবে। তাই রিডিংগুলো ভালো মতো পড়বে। আমি আজকের এই ভিডিওতে রিডিং নিয়ে আলোচনা করব না, আমি শুধু অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা কথা না বাড়িয়ে অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমে 1 নম্বরে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিয়ে। আচ্ছা, এখানে কথা আছে কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। আমরা যদি রিডিংটা পড়ি তাহলে জানতে পারবো যে অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয় হচ্ছে কঠিন পদার্থে, আর সবচেয়ে কম হয় হচ্ছে গ্যাসীয় পদার্থে, ঠিক আছে, বা বায়বীয় পদার্থে। তাহলে এটা হবে হচ্ছে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। তারপর খ, পানির কঠিন অবস্থা কোনটি? পানির কঠিন অবস্থা হচ্ছে বরফ, ঠিক আছে। তারপর শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করা হয়? শরবত থেকে চিনি পৃথক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাপ দিয়ে পানিকে বাষ্পীভবনে পরিণত করে কিন্তু শরবত থেকে চিনি আলাদা করা যায়। তারপর ঘতে কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হয়? আচ্ছা, অতিরিক্ত অর্থ ব্যয় হয় না। ফেলে না দিয়ে যদি পুনর্ব্যবহার করে তাহলে কিন্তু এটা ভালো, তাহলে ভালোর দিকে যাবে, পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ আরও ভালো হয়, পরিবেশ ভালো থাকে, তাহলে এটা পরিবেশ ভালো থাকবে, ঠিক আছে। এটার উত্তর হবে পরিবেশ ভালো থাকবে। তারপর আছে 2 শূন্যস্থান পূরণ করি। ক, হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশ পরমাণু থাকে। হাইড্রোজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে, ঠিক আছে, তাহলে এখানে হবে 2টি। এটা উত্তর হবে 2টি। তারপর হচ্ছে পদার্থের ড্যাশ অবস্থায় অণুগুলো সবচেয়ে দূরে থাকে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, তাহলে এটা উত্তর হবে গ্যাসীয়। তোমরা গ্যাসীয় বলতে পারো, বায়বীয় লিখতে পারো, আচ্ছা গ্যাসীয়। তারপর পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? ফিল্টার কিংবা ছাঁকনি ব্যবহার করি। আমরা এখানে ফিল্টার লিখতে পারি, ফিল্টার। তোমরা চাইলে ছাঁকনিও লিখতে পারো, ফিল্টার। তারপর গহতে পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে। আচ্ছা, পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এখানে হবে 2টি। তাহলে আমাদের শূন্যস্থানগুলো পড়া শেষ। এরপর আমাদের 3 রয়েছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 3টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং 4 রয়েছে 3টি বর্ণনামূলক প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং বর্ণনামূলক প্রশ্নগুলো খাতা লিখে রেখেছি, খাতা থেকে পড়ব। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে ক, পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি? আচ্ছা, পানির অবস্থা হচ্ছে 3টি, সেগুলো হলো 1 কঠিন। আমি ব্রেকেট দিয়ে প্রতিটির উদাহরণও দিয়ে দিয়েছি। তোমরা যদি এইভাবে উদাহরণ সহ লেখো তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্ক পাবে। তাহলে কঠিন উদাহরণ দিয়ে লিখেছি বরফ ব্রেকেটে। 2 তরল হচ্ছে পানি, এবং 3 গ্যাসীয় হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে। তাহলে পানির 3টি অবস্থা তো চেয়েছে, তোমরা পানির 3টি অবস্থার সাথে সাথে যদি এটার উদাহরণ দিয়ে দাও তাহলে কিন্তু একটু ভালো মার্ক পাবে। তারপর খ, পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর হবে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক, আর অণু হলো 2 বা ততোধিক পরমাণুর সমষ্টি। তাহলে আমরা কি প্রথম পার্থক্য দেখলাম হচ্ছে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক, আর অণু হচ্ছে 2 বা ততোধিক পরমাণুর সমষ্টি। তারপর 2, একটি পরমাণু আলাদাভাবে স্থিতিশীল নাও হতে পারে, কিন্তু একটি অণু সাধারণত স্থিতিশীল থাকে। তাহলে আরেকটি পার্থক্য হচ্ছে স্থিতিশীলতা এবং স্থিতিশীলতা না, যেটা। তাহলে পরমাণু হচ্ছে স্থিতিশীল নাও হতে পারে, কিন্তু অণু কিন্তু স্থিতিশীল থাকে। তাহলে আমাদের 2টি পার্থক্য দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1, তরল পদার্থ প্রবাহিত হতে পারে এবং নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, তরল পদার্থ কি প্রবাহিত হতে পারে এবং নির্দিষ্ট আকার নেই। 2, তরলের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু পাত্রের আকার অনুসারে তার আকৃতি
পরিবর্তন হয়, ঠিক আছে। আয়তন নির্দিষ্ট থাকে, এটার আয়তন যা তা থাকবে, কিন্তু এটা যে আকার অনুসারে তার আকৃতি কিন্তু পরিবর্তন হয়। তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে, আকৃতি ধারণ করে। তাহলে আমরা দুটি বৈশিষ্ট্য পড়লাম তরল অবস্থার। তারপর আমাদের বর্ণনামূলক প্রশ্নতে যদি যাই, 4 নম্বর বর্ণনামূলক প্রশ্নে ক নম্বরটা রয়েছে, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। আচ্ছা, পদার্থের 3টি অবস্থা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। আমরা এই অণুর ধারণা এটা ব্যাখ্যা করব। উত্তর হবে হচ্ছে পদার্থ মূলত 3টি ভৌত অবস্থায় পাওয়া যায়, কঠিন, তরল ও বায়বীয়। অণুর বিন্যাস, নড়াচড়া ও পারস্পরিক আকর্ষণ বল অনুযায়ী প্রতিটি অবস্থার বৈশিষ্ট্য ভিন্ন হয়, ঠিক আছে। কঠিন পদার্থের অণুগুলো খুব ঘনভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। এখানে আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি হওয়ায় নির্দিষ্ট বিন্যাসে থাকে এবং নড়াচড়া প্রায় করে না, ফলে কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন স্থির থাকে, ঠিক আছে। তাহলে কঠিন পদার্থের অণুগুলো কি থাকে বলতো? অণুগুলোর আকর্ষণ শক্তি বেশি থাকে এবং আকার, আকৃতি কি স্থির থাকে, আয়তন স্থির থাকে। তারপর তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকলেও নির্দিষ্ট বিন্যাসে সাজানো থাকে না। এদের মধ্যে আকর্ষণ বল কঠিন তুলনায় কম, তাই অণুগুলো কিছুটা নড়াচড়া করতে পারে এবং এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। এটা আমরা কিন্তু দেখি যে এক পাত্র থেকে তরল পদার্থ, যেমন পানি বলি, তেল বলি, দুধ বলি, এগুলো কিন্তু এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়, ঠিক আছে। আর যে পাত্রে ঢালা হয় সেই পাত্রে আকার ধারণ করে ফেলে। তারপর বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম, তারা একে অপরের সাথে অনেক দূরে অবস্থান করে। অণুগুলো দ্রুত গতিতে চারদিকে চলাচল করে, তাই এদের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না, যেমন জলীয় বাষ্প, ঠিক আছে। তাহলে আমরা যে অণুর উপর ভিত্তি করে হচ্ছে পদার্থের 3টি অবস্থা সম্পর্কে জানলাম। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? আচ্ছা, বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সেগুলো হচ্ছে বাসাবাড়ির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য যা করা যায় তা হলো, 1. রান্নাঘরের জৈব বর্জ্য যেমন শাকসবজির খোসা, মাছ মাংসের ফেলা অংশ ইত্যাদি মাটিতে পুঁতে জৈব সার তৈরি করা যায়। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমায়, ফলে পরিবেশ দূষণ কম হয়। তাহলে কিন্তু আমরা প্রথমে জানলাম যে বাসাবাড়িতে যেই জৈব বর্জ্যগুলো তৈরি হয়, যে আমরা প্রতিদিন রান্নার জন্য বিভিন্ন শাকসবজির খোসা কিংবা মাছ মাংসের ফেলা অংশগুলো, এগুলো আমরা কি করতে পারি? এগুলো আমরা যেখানে সেখানে ফেলে না রেখে মাটিতে পুঁতে রাখতে পারি। মাটিতে পুঁতে রাখলে এটি একটি জৈব সার তৈরি হয়। এই সার যদি মাটিতে ব্যবহার করি তাহলে গাছের উর্বরতা বাড়ে এবং রাসায়নিক সার ব্যবহার করার প্রবণতা কমে যায়। রাসায়নিক সার কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে কিন্তু এই যে বর্জ্য পদার্থের ধারায় কিন্তু পরিবেশের কি দূষণ কমানো যায়। এরপর 2 নম্বর হচ্ছে, অনেক বর্জ্য সরাসরি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা যায়, এতে নতুন বর্জ্য তৈরি কম হয়। আমরা কিন্তু অনেক বর্জ্য আছে সরাসরি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করতে পারি। যেমন এই যে প্রথমেই বললাম যে রান্নাঘরের যে বিভিন্ন শাকসবজির খোসা কিংবা মাছ মাংসের ফেলা অংশ, এগুলো কিন্তু আমরা মাটিতে ফেলে দিয়ে পুনরায় কিন্তু সার হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তারপর 3, যেসব জিনিস পুনঃপ্রক্রিয়া করা যায় সেগুলো আলাদা করে সংরক্ষণ করে রিসাইকেল করা যায়। রিসাইকেল হলে নতুন জিনিস তৈরি করা যায় এবং পরিবেশের ক্ষতিও অনেক কম হয়। এসব উপায়ে দৈনন্দিন জীবনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব। তাহলে আমরা এটা জানলাম। তারপর হচ্ছে গ নম্বর প্রশ্ন হচ্ছে, চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়? আচ্ছা, চিনির শরবতে যদি ময়লা থাকে তাহলে আমরা কিভাবে আলাদা করতে পারি সেগুলো আমরা জানবো। উত্তর হচ্ছে, চিনির শরবত হলো একটি সমশত মিশ্রণ। আচ্ছা, চিনির শরবত কি? তাহলে সমশত মিশ্রণ। আর তবে এটি যদি ময়লা বা অমিশ্রিত পদার্থ মিশে যায় তাহলে উপাদানগুলো আলাদা করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। শুধু এক পদ্ধতি না, যদি ময়লা মিশে যায় কোনোভাবে, ময়লার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কি করতে পারি? এই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আলাদা করতে পারি। পদ্ধতিগুলো হলো, যদি ময়লা বড় আকারের হয়, যেমন পাতা, বালি বা অন্য কোনো কঠিন বস্তু, তাহলে ছাঁকনি ব্যবহার করে সহজেই শরবত থেকে তা পৃথক করা যায়। ছাঁকনির শুকনো ছিদ্র দিয়ে শরবত থেকে তা পৃথক করা যায়, ঠিক আছে। ছাঁকনির শুকনো ছিদ্র দিয়ে শরবত নিচে চলে যায় এবং ময়লা উপরেই আটকে থাকে, এটি সবচেয়ে সহজ উপায়। তারপর যদি শরবতে খুব শুকনো ময়লা বা অদ্রব্য কণা থাকে তাহলে কাপড়ের শুকনো ছাঁকনি বা ফিল্টার পেপার ব্যবহার করা যেতে পারে। যদি ময়লাটা খুব শুকনো হয়, যেগুলো অনেক শুকনো ছাঁকনি দিয়ে পড়ে যাবে, সেগুলোর জন্য আমরা কি করতে পারি? কাপড়ের শুকনো ছাঁকনি ব্যবহার করতে পারি, কাপড়ের ছাঁকনিটা ব্যবহার করতে পারি কিংবা ফিল্টার পেপার ব্যবহার করতে পারি। আরেকটি পদ্ধতি হলো বাষ্পীভবন। শরবতকে হালকা তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং চিনি পাত্রে থেকে যায়। এরপর চিনির
মধ্যে থাকা ময়লাকে হাতে বেছে নেওয়া যায় বা পানিতে আবার গলিয়ে পরিষ্কার করা যায়। কোন পদ্ধতি ব্যবহার করা হবে সেটা ময়লার প্রকৃতির উপর নির্ভর করে। এভাবে শরবত থেকে ময়লা পৃথক করে বিশুদ্ধ চিনি বা পরিষ্কার শরবত পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে চিনি মিশ্রণ থেকে ময়লা পৃথক করা যায়। আর আমার যে আজকে যে ক্লাসটি ছিল অধ্যায় 5-এর যে অনুশীলনীগুলো সেটি এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিও ভালো লাগলেও আমাকে কমেন্টস করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।